শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজবিজ্ঞান, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আজকে আমাদের যে পাঠ, তোমরা জানো যে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের 3টি অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে ক্লাস শুরু করতে যাচ্ছি, যে অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। এবং সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় কথাটি যখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবে যে আসলে প্রত্যেকটা বিজ্ঞানের শাখাতেই কিছু কিছু মৌলিক কনসেপ্ট বা প্রত্যয় থাকে, যে শব্দগুলো বা যে প্রত্যয়গুলো তোমাদেরকে যখন আমি বলবো, তখন তোমরা বুঝতে পারবা যে প্রত্যেক এই বিষয়গুলো তোমাদের জানা থাকলে সমাজবিজ্ঞান সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পেতে তোমাদের সাহায্য করবে। এজন্য বিজ্ঞানের প্রত্যেকটি শাখাতেই এমন কিছু মৌলিক প্রত্যয় থাকে যা ওই বিজ্ঞানের বিষয়বস্তুকে বোঝার ক্ষেত্রে সহায়ক হয়। তেমনিও সমাজ বিজ্ঞানেরও কিছু মৌলিক প্রত্যয় আছে, যে প্রত্যয়গুলো নিয়ে আমাদের আজকের এই অধ্যায় শুরু হবে। প্রথমে যেটা আছে হচ্ছে সমাজ। এই অধ্যায়ের মধ্যে আমরা আজকের আমাদের পাঠটা আছে সমাজের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও কার্যাবলী। কিন্তু এই অধ্যায়ের মধ্যে আর যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো হলো সমাজ, সম্প্রদায়, সংস্কৃতি, সভ্যতা, দল, সংঘ, প্রতিষ্ঠান, প্রথা, লোকাচার, লোকরীতি, সমাজ কাঠামো, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক গতিশীলতা ও সামাজিক নিয়ন্ত্রণ। আজকে আমরা যে বিষয়টির উপরে মূলত আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সমাজের সংজ্ঞা এবং সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলী। আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমাজ কি। সমাজ কি? যদি তোমাদের সঙ্গে আমার সরাসরি অফলাইনে ক্লাস হতো, তাহলে হয়তো আমি আরো সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে তোমাদেরকে বিষয়টি বোঝাতে পারতাম। আসলে সমাজ হচ্ছে, আমরা তো প্রত্যেকটা মানুষই সামাজিক জীব এবং সমাজের মধ্যেই কিন্তু আমাদের বসবাস। তাহলে সমাজের সংজ্ঞাটা কি? সমাজ কি? অর্থাৎ যেখানে জীবন আছে সেখানেই কিন্তু সমাজ গড়ে ওঠে। এবং কারণ সমজাতীয় প্রাণীর সমাজের মতোই জীবনের বিকাশ আর মানুষের উপস্থিতিতেই জীবন হয় প্রবাহমান। এই জন্যই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের ধর্মই এই যে সে অনেকে মিলে একত্রে বসবাস করতে চায়। একলা মানুষ কখনোই পূর্ণ মানুষ হতে পারে না, অনেকের যোগে তবেই সে নিজেকে 16 আনা পেয়ে থাকে। দল বেঁধে থাকা, দল বেঁধে কাজ করা মানুষের ধর্ম বলেই সে ধর্ম সম্পূর্ণভাবে পালন করাতেই মানুষের কল্যাণ ও তার উন্নতি। তাহলে আমরা দেখব যে সমাজ হলো সমাজবিজ্ঞানের সবচেয়ে পরিচিত একটি প্রত্যয়। অর্থাৎ সমাজবিজ্ঞান পড়তে হলে, সমাজবিজ্ঞানকে জানতে হলে আগে আমাদের সমাজ সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। সমাজ নামক প্রত্যেকটি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে এবং সমাজ বৈচিত্র্যময় এবং সর্বদা পরিবর্তনশীল। এটা তোমরা জানো যে সমাজ সবসময় পরিবর্তন হয়, কোনোদিনও সমাজ এক অবস্থায়, সমাজের কোনো বিষয়বস্তুই এক অবস্থায় থাকে না, প্রত্যেকটা জিনিসেরই বিবর্তন হয়, পরিবর্তন হয়। তাই সমাজের সংজ্ঞাও এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। এই জন্য সমাজের একটি নির্দিষ্ট সংজ্ঞা দেওয়াও সহজ নয়। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক এ.কে নাজমুল করিমের মতানুসারে সমাজবিজ্ঞানীগণ যেসব অর্থে সমাজ প্রত্যয়টি ব্যবহার করেছেন তা বিশ্লেষণ করলে সমাজ সম্পর্কিত 3টি ধারণা পাওয়া যায়। প্রথমত, সমাজ হলো কতকগুলো অনুভূতি সম্পূর্ণ সমজাতীয় জীবের সমষ্টি। অর্থাৎ এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে যে সমাজ হলো কতকগুলো অনুভূতি সম্পূর্ণ সমজাতীয় জীবের সমষ্টি যারা পরস্পর মানসিক সূত্রে আবদ্ধ। এ অর্থে কিন্তু কেবল মানুষেরই নয়, যে কোনো জীব প্রজাতিরই সমাজ হতে পারে। দ্বিতীয়ত, সমাজের অর্থ হলো সমাজের কাজ। এবং তৃতীয়ত হলো সমাজ বলতে সামাজিক কার্যবলীর সমষ্টিকে বোঝায়। তাহলে পরে সমাজ মানে হচ্ছে সমাজের মধ্যে আমরা যে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে, পারস্পরিক মানসিক অনুভূতির মাধ্যমে বাস করি, সবাই মিলে যে আমরা সমাজের মধ্যে কাজ করি, এই সমস্ত কাজের সমষ্টিকে কিন্তু সমাজ বলা হয়েছে। সমাজের কিন্তু আলাদা কোনো আকৃতি, গঠন, প্রকৃতি এগুলো নয়। সমাজ মানেই হচ্ছে
এমন কিছু মানুষের সমষ্টি, এমন কিছু অনুভূতিকম জীবের সমষ্টি যারা একত্রিতভাবে বসবাস করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। দ্বন্দ্বও সেখানে থাকতে পারে, তার সঙ্গে সঙ্গে তারা সমাজের কাজ করে এবং সমাজের, আমরা বলবো যে সমাজের সমস্ত কাজের সমষ্টিকেই বলা হয় যে মানুষের সমস্ত কাজের সমষ্টিকেই বলা হয় যে এটা একটি সমাজ। তাহলে পরে সামাজিক সমস্ত কার্যাবলীর সমষ্টিকেও সমাজ বলতে আমরা মনে করতে পারি। সমাজবিজ্ঞানী ম্যাকআইভারের মতে সমাজ অর্থ সহযোগিতা। ব্রিটিশ সমাজবিজ্ঞানী মরিস চিন্সবার্গ বলেন, মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতা বা দ্বন্দ্বমূলক সমস্ত সম্পর্কই সমাজের অন্তর্ভুক্ত। তাহলে পর আমরা দেখছি যে সমাজের মধ্যে আসলে মূল যে কথাটা আসছে বারবার আমরা বলবো, সমাজবিজ্ঞানী, আমেরিকান সমাজবিজ্ঞানী GH ফিচারও এই কথা বলেছেন যে সমাজ হলো একই সাধারণ সংস্কৃতির অংশীদার এবং নিজ সামাজিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে পরস্পরের মধ্যে ক্রিয়াশীল বহু সংখ্যক মানব সন্তানের সমষ্টি। এখানে দেখো, সমাজ হতে হলে পরে অবশ্যই সেখানে একটি জীব বা অনুভূতি সম্পূর্ণ একটি জীবের প্রয়োজন, এবং তার পাশাপাশি যেখানে যেটা মানুষ সমাজ গড়ে তুলতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে সমাজের মানুষ বসবাস করতে, যে সমস্ত মানুষ একত্রিতভাবে বসবাস করতে, যে তাদের কিন্তু বিভিন্ন রকম কার্যাবলীর প্রয়োজন হয়, বিভিন্ন প্রয়োজন হয়, চাহিদা, মৌলিক কিছু চাহিদার প্রয়োজন হয়। সেই চাহিদাগুলো পূরণ করার জন্য যখন তারা সংগঠিত হয়ে কাজ করে, একতাবদ্ধ হয়ে কাজ করে, এসব কাজের সমষ্টিকে কিন্তু সমাজ বলা হয়। তাহলে উপরের যে আলোচনাগুলো আমরা করলাম সেখান থেকে আমরা এটাই বলতে পারি যে কোনো একটি সাধারণ ভূখণ্ডে বসবাসরত, নিজেদের মৌলিক সামাজিক চাহিদা পূরণের জন্য সমষ্টিগতভাবে সহযোগিতারত একই সাধারণ সংস্কৃতির ধারক এবং স্বতন্ত্র সামাজিক একক হিসেবে কার্যরত একটি সংগঠিত যৌথবদ্ধ জনসংখ্যাই হচ্ছে সমাজ। তাহলে তোমাদের সমাজ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে বলে আমি মনে করছি। সমাজ অবশ্যই সেখানে কিছু অনুভূতি সম্পন্ন জীবের সমষ্টি হতে হবে। সেই অনুভূতি সম্পন্ন জীব যারা একত্রে বসবাস করতে দিয়ে তাদের নানাবিধ প্রয়োজনগুলো মেটাতে যে একতাবদ্ধভাবে কাজ করে, এই কাজের সমষ্টিগুলোকে, সমস্ত বিষয়গুলোকে নিয়েই যে বিষয়টা পরিচালিত হচ্ছে, যে নিয়মকানুনের মধ্যে আমরা চলে একটা সুন্দর সমাজ গড়ে তুলছি, আসলে সুন্দর একটি সামাজিক সম্পর্ক গড়ে তুলছি, সেটাই হচ্ছে সমাজ। এখন আমরা যাব সমাজের বৈশিষ্ট্য এবং কার্যাবলী। আসলে যখনই আমরা সমাজের সংজ্ঞা পড়লাম বা সমাজ সম্পর্কে একটি ধারণা পেলাম, তখন তার মধ্যে কিন্তু আমাদের সমাজের বৈশিষ্ট্য এবং কার্যাবলী অন্তর্ভুক্ত থেকে গেছে। তাহলে আমরা বলছি সমাজের প্রকৃতি এবং বৈশিষ্ট্য কেমন হবে তা নির্ভর করে এর উৎপত্তির উপর। সমাজবিজ্ঞানের সমাজের উৎপত্তি বিবর্তন সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে জানতে পারবো। আজকে আমরা শুধু সমাজের বৈশিষ্ট্য এবং কার্যাবলী সম্পর্কে জানবো। সেখানে ম্যাকআইভার তার দ্য এলিমেন্টস অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থে সমাজের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক হলো সমগোত্রীয়তা, অর্থাৎ সবাই একই ধরনের মনোভাব সম্পূর্ণ, একই গোত্রের হতে হবে। এবং বিভিন্নতা, তাদের মধ্যে আবার মানুষ সবাই কিন্তু আলাদা আলাদা, কেউ কিন্তু কারোর মতো না, সবাই কিন্তু আলাদা। বিভিন্নতা, পারস্পরিক নির্ভরশীলতা, প্রত্যেকেই প্রত্যেকের উপরে কোনো না কোনো ব্যাপারে নির্ভরশীল থাকে। একা মানুষ কিন্তু সবকিছুই করে উঠতে পারে না, তার সমস্ত চাহিদা পূরণ করতে পারে না, কাজে তাকে কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল হতে হয়, এবং তাদের সম্পর্কটা হবে সহযোগিতামূলক। তাহলে পরে সমাজের 4টি বৈশিষ্ট্যের কথা ম্যাকআইভার বললেন: সমগোত্রীয়তা, বিভিন্নতা, পারস্পরিক নির্ভরশীলতা এবং সহযোগিতা। তাহলে পরে আমরা এখন দেখব যে সমাজের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এবং বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিন্তু তার কার্যাবলী আমরা লক্ষ্য করে থাকি। তাহলে প্রথমটাই আমরা বলবো, যেখানে বলা হয়েছে যে সমগোত্রীয়তা অর্থাৎ সমরূপতা, সমাজের অন্যতম বৈশিষ্ট্য সমরূপতা। আদিম সমাজে জ্ঞাতি সম্পর্কের ভেতর সমরূপতা বিদ্যমান ছিল, আধুনিক সমাজে সেটি জাতীয়তার মধ্যে বিদ্যমান আছে। সমাজ একটি সামাজিক সম্পর্কের ব্যবস্থা, এটি হলো অনুভূতির বিষয়। সমাজ একটি সামাজিক সম্পর্কের ব্যবস্থা, অর্থাৎ এটি একটি অনুভূতির বিষয়। আমরা যারা সমাজে বাস করি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটি মানসিক সম্পর্ক সূত্রে কিন্তু আমরা আবদ্ধ থাকি, এটা তোমরা লক্ষ্য করবা। তাহলে পরে সমাজ একটি সামাজিক সম্পর্কের ব্যবস্থা। সমাজ সর্বব্যাপক, সমাজ সর্বজনীন। সমাজ সর্বব্যাপক এবং সমাজ সর্বজনীন। কেবল মানব প্রজাতির মধ্যেই সমাজ ব্যবস্থা প্রচলিত, এবং সমাজ স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে পৃথিবীর সব স্থানে সমাজের অস্তিত্ব অপরিহার্য।
আদিমকাল থেকে বর্তমান কাল পর্যন্ত সকল সময়ে এই সমাজের অস্তিত্ব ছিল, আছে এবং থাকবে। সমাজ ছাড়া, সমাজবদ্ধভাবে বসবাস করা ছাড়া মানুষ টিকে থাকতে পারে না। এবং এ কারণেই আমরা বলবো যে সমাজ সর্বজনীন এবং সর্বব্যাপক, সমাজ সদা পরিবর্তনশীল। এটাও আমরা সবসময় জানি, তোমরা নিজেরাও লক্ষ্য করবে। আজ থেকে 10 বছর আগের সমাজ ব্যবস্থা, সমাজ, রাস্তাঘাট, বিল্ডিং, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের জ্ঞান কি পর্যায়ে ছিল, আজ থেকে 10 বছর পরে আমাদের সেই বিষয়গুলো পরিবর্তিত হয়ে কি অবস্থায় এসেছে। তোমরা নিজেরাও এটা যদি প্রত্যক্ষ করো বা দেখো, তোমরা নিজেরাও বুঝতে পারবে সমাজ সব সময় পরিবর্তন হতে থাকে। এই সমাজ পরিবর্তনশীলতার ফলেই আদিম সমাজের সাথে বর্তমান সমাজে পার্থক্য পরিলক্ষিত হয়। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক সম্পর্ক যুগে যুগে প্রধান ভূমিকা পালন করছে। সমাজের অভ্যন্তরীণ জনসংখ্যাকে একটি সম্পৃক্ত একক হিসেবে ধরে নেওয়া হয়। সমাজ কতগুলো বৃহৎ গোষ্ঠীর সমষ্টি, যার মাধ্যমে সমাজের মানুষের মৌলিক চাহিদা, সামাজিক চাহিদার পরিপূরণ ঘটে। সমাজ সামগ্রিক কার্য পরিচালনাকারী একক হিসেবেও বিবেচিত, কারণ সমাজে যেমন সহযোগিতা বিদ্যমান তেমন দ্বন্দ্বও বিদ্যমান। সমাজের সদস্যরা পরস্পরের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে সচেতন। প্রতিটি সমাজে একটি সাধারণ জীবন প্রণালী বিদ্যমান। চাহিদা পূরণের লক্ষ্যে সমাজের সদস্যরা সমাজের মধ্যে একাধিক সংঘ ও প্রতিষ্ঠান গড়ে তোলে। তাহলে দেখো, আমরা যদি দেখি এখানে সংজ্ঞাগুলো যেটা দেখেছিলাম আমরা, সমাজের সংজ্ঞাতে বলা হয়েছিল যে এমন কিছু অনুভূতিক্ষম জীবের সমষ্টি যেখানে তারা একতাবদ্ধভাবে বসবাস করে এবং তাদের নিজেদের চাহিদা পূরণের উদ্দেশ্যে তারা একতাবদ্ধভাবে বিভিন্ন রকম কার্য পরিচালনা করে, এবং এই কাজগুলো করতে যে তারা নানান ধরনের সংঘ প্রতিষ্ঠান, নানা রকম সিস্টেমগুলো তৈরি করে নেয়। এগুলো নিয়ে একটি সম্পূর্ণ যে রূপ, সেটাকে আমরা সমাজ বলে থাকি। তাহলে সমাজের মধ্যে কিন্তু সমাজের সংজ্ঞার মধ্যে সমাজের বৈশিষ্ট্য এবং সমাজের কার্যবলী নিহিত। সমাজে আমরা সবাই একতাবদ্ধভাবে বাস করি, সবাই নিজ নিজ কাজ করি এবং একে অপরকে সহযোগিতা করি। এভাবেই কিন্তু একটি সমাজ সামনের দিকে এগিয়ে যায় বা সমাজ পরিবর্তন হয়। আসলে সমাজ সম্পর্কে আর বেশি কিছু বলার নাই, কারণ আমরা সকলেই জন্মগতভাবে সমাজের মধ্যে বসবাস করি। সমাজ সম্পর্কে আমাদের একটি ধারণা অবশ্যই আগে থেকে আছে। তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে আমাদের আশেপাশে যারা আমাদের আত্মীয় স্বজন বা রক্ত সম্পর্কের বাইরেও আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের সঙ্গে কিন্তু আমাদের একটি আত্মিক সম্পর্ক বা মানসিক সম্পর্ক গড়ে ওঠে। তাদের কিন্তু সহযোগিতায়, তাদের বিপদে আপদে সহযোগিতায় কিন্তু আমরা এগিয়ে যাই। এটাই হলো আসলে সমাজ, যে সমাজের মধ্যে আমরা বাস করে থাকি। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আজকে আমরা 4র্থ অধ্যায়ের প্রথম একটি ক্লাস করলাম। এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই অধ্যায়ের অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।